দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডাইনিং রোজ লাখি, পর্ব সংখ্যা ৮২, অন্তিম পর্ব। টেলিফোনের ক্রিং ক্রিং শব্দ পেতে মায়া বিছানা থেকে উঠে সে রিসিভার তুলল। কাপা কাপা গলায় হ্যালো বলল। ওপাশ থেকে তৃষ্ণার কণ্ঠস্বর ভেসে আসে। সে পুনরায় রিসিভার রেখে দিল। এক বুক ভরা দীর্ঘশ্বাস না চাইতেও চলে আসলো। প্লাস পাওয়ার চশমাটা খুলে চোখে জমা বিন্দু বিন্দু জল মুছে ফেলল। মাহির তখন দৌড়ে এসে মায়ের কাছে। মায়া দ্রুতই নিজেকে সামলে হাসি ফুটে মুখে। মাহির আদো আদো কণ্ঠে বলে, মা, দ্য সাইলেন্ট ম্যানর বইটি ২য় খণ্ডের পুরো ঘটনা বলো। কথাগুলো মাহির থেমে থেমে ছোট ছোট শব্দ উচ্চারণ করছিল। বিছানার ওপর হতে ফারিয়ান বলল, মা, তুমি রাত হলে কেন কান্না করো? আমি দেখেছি তুমি মাত্রই চোখের জল মুছছ। মা দুই সন্তানের এহেন প্রশ্নের জবাব দিতে পারল না। গলায় বিঁধে যেন শব্দগুলো। সে মাহিরকে কোলে তুলে বিছানায় বসিয়ে দেয়। দ্য সাইলেন্ট ম্যানর বইটি ২য় খণ্ড হতে তুলে বলল। তারপর থেকে সেই হতভাগী মায়া আর তার স্বামীর কল পায়নি। সে রাতের পর দিনের পর দিন, মাসের পর মাস, সবশেষে ৭ বছর কেটে যায়। তার স্বামীর খোঁজ পায়নি। ফিরে আসবে বলে ফিরে আসেনি। ফারিয়ান মায়ের দিকে আর একটু চেপে বসে বলল, মা, দ্য সাইলেন্ট ম্যানর বইয়ের ১ম খণ্ড পড়ার সময় তুমি যখন বললে সেই রাখাল বাঁশিওয়ালা কিছু বলতে চেয়েছিল, কি বলতে চেয়েছিল মা? ফারিয়ানের কথাগুলো বেশ স্পষ্ট। মায়া ৬ বছর বয়সে ২টো যমজ ভাই বোনের কথা শিখেছে। এতটুকু বয়সের বেশিরভাগই বাচ্চাদের শব্দ যেন স্পষ্টতা থাকে, কিন্তু ওদের নেই। মায়া জানালা ধরে বাইরে তাকালো। মনে পড়ে সেই দিনগুলোর কথা। মীর জাফর সর উর্ফে মীর হায়দার এর সাথে কাটানো মুহূর্তগুলোর কথা। কত শত স্মৃতি জমিয়েছিল, আজ যে তা কেবল ধূলিকণার মতোই চারপাশে উড়ছে। মনে পড়ে আজ থেকে ৭ বছর আগের কথা। সন্ধ্যা নামার পরে তাকে কল করবে বলে টেলিফোনের কাছে বসে থাকা মেয়েটি আজ ২ সন্তানের জননী। মায়া সেদিন জানতে পারেনি সে অন্তঃসত্ত্বা। সেদিন খুব আগ্রহ নিয়ে কল করে মীরকে। কলটি আর থাইল্যান্ডে পৌঁছায়নি। একজন ভয়েস পাইট বলে লাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে। কিছুদিন পরই সে কলের শব্দটি পরিবর্তনে বলে, আপনি যে নম্বরে কল করেছেন সে নাম্বারটি আর ব্যবহার হচ্ছে না। ব্যাস, সেদিন থেকে জীবন্ত পাথরের বুকের ওপর চেপে বেঁচে আছে মায়া। মরে যেত বেশ কয়েকবার চেয়েছিল, গলায় ফাঁসি লাগিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করবে। ঠিক তখনই মনে পড়ে তার অগন্তুক সন্তানের কথা। ওদের কি দোষ? আসুক না ওরা দুনিয়ায়, দেখুক হতভাগী মাকে। আজ দেখে মাকে। দ্য সাইলেন্ট ম্যানর বইয়ের ১ম ও ২য় খণ্ড বইটি পড়ে পড়ে সে বিকেল থেকে শোনাচ্ছে ওদের। মায়া বইটি পড়ে শোনাতে শোনাতে হারিয়ে গেছে অতীতের মায়াজালে। সেই অতীতের বাহুডোরে ফিরে গিয়েছে কয়েক মুহূর্তের জন্য ৬০টি বছর আগের স্মৃতিতে। স্মৃতির বিষাদময় ছায়া থেকে পূর্বের মতো টেলিফোনের ধ্বনিতে সে কম্পিত হয়। ফিরে আসে সেই জগৎ থেকে। মায়া বারান্দায় আসে। আজ বারান্দায় দোলনায় গুলো পুরাতন হয়ে গেছে, দোআঁশি হয়ে গেছে। আগের মতো রঙিন চাকচিক্য যেন আর নেই। হইচই ভরা, আনন্দে ভরা সারাদিন মানুষের কোলাহল ভরা বাড়িটি আজ নিস্তব্ধ, নীরব। এই যেন বাড়ি জমিদার। অলোকিত অন্তরা আজ মায়ার বড্ড কাঁদে, খুব কাঁদে। সারাদিন কোনো না কোনো বাহানায় টেলিফোনটির আশেপাশে ঘুরঘুর করে। যখনই রিং বেজে ওঠে ছুটতে যায় রিসিভ করতে, কিন্তু ওপাশ থেকে আসে নীরব এক কণ্ঠ। রিসিভ করতে পারে না, কিন্তু ওপাশ থেকে আর মীরের কণ্ঠ ভেসে আসে না। তার অনুরাগী কণ্ঠটার ফিরে আসে না। কেবল আসে শুনশান নীরবতা। অন্যের কথা আর মায়ার ভালো লাগে না। অন্যর যেখানে দরদ আর তার ভালো লাগে না। কথা আজকাল হারিয়ে যাচ্ছে, সেও হারিয়ে যাচ্ছে কখনো কখনো। কিন্তু যখন ফারিয়ান মাহির এসে মা বলে ডাকে, কানে বিঁধে যাইতাম। সে আবার ফিরে তাকায় আকাশের পানে, আশা জন্মায়। তাকে জিজ্ঞেস করে, আজও করেছে, বাবা বিদেশ থেকে কবে ফিরবে? এই প্রশ্নের জবাব তার কাছে নেই। ওরা যখন কথা বলতে শিখেছে ঠিক তখন থেকে মায়ের একটা ভয়, আতঙ্ক, সংকোচ, বাবা কোথায়? জিজ্ঞেস করলে কি জবাব দিবে? নেই আর কোনো জবাব। তবুও বলে আসবে, কাজে ফেসে গেছে, অপেক্ষা করো আর কিছুদিন পার হয়, সময় গড়ায়, তবু তার বাবা আর ফিরে আসে না। মায়া অশেষালার দিকে তাকিয়ে আছে। আজ অগ্নিল কোনো রকম রেজধ্বনি তুলল না। মায়া বারান্দায় ছুটে আসে। এই ঝুঁকি মীর আসলো।
অগ্নির নিশ্চয়ই তাকে দেখে রেশধ্বনি তুলেছে। ধারণা ভুল। গত 7 যাবৎ অগ্নিল বোধ হয় তার মহাজনকে না দেখে চিৎকার করে মাঝে মাঝে ও খুঁজে তাকে আর পায় না, যেমন মায়া পাচ্ছে না নীরব সৃষ্টিকর্তা নিকট তাকায়। দেখো, দেখা যাচ্ছে নীলাকাশটা। গত দীর্ঘ বছর ধরে কত শত করে আল্লাহর কাছে চাইলাম, প্রার্থনা করলাম, করেও চলেছে। কই সেই ভোরের মতো মীর তো আর ফিরে এলো না। আর কি আসবে না? মায়ের চোখের জল গাল বেয়ে ভিজে গেল। মায়া গাল বেয়ে শাড়িরা চলে পড়লো তা। বাচ্চারা দেখে ফেলবে ভয়ে মুছে ফেললো, নয়তো আবার জিজ্ঞেস করবে কাঁদছো কেন। এত মিথ্যা বলে পাপার অর্জন করতে চায় না মায়া। মায়া কারো পায়ের আওয়াজ পেয়ে সাবধান হলো, চশমাটা ঠিকঠাক করে পরে নিল। পেছন ঘুরে আহির মির্জাকে দেখলো। আহির আলিমনগর তার আসার কথা ছিল, বাচ্চাদের দেখতে আসবে। গত 2 মাস আগে এসে গিয়েছে। গতকাল বলেছিল আসবে। ঘন্টাখানেক আগে পৌঁছেছে চৌধুরী বাড়ির দুয়ারে এসে। আমজাদ শালুক এদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছে। মায়া মসৃণ হেসে বলল, কখন এলেন? জ্যোৎস্নার আগমন দেখছি, নিশ্চয়ই এসে বিরক্ত করলাম বুঝি? একদমই না ভাইয়া, বাচ্চাদের সাথে গল্প করছিলাম। আগামীকাল ওদের স্কুল ছুটি, তাই গল্প করতে সময় পার করছিলাম। কোমর ব্যথা হয়ে গেছে, তাই একটু হাঁটছিলাম। বাচ্চাদের সাথে দেখা হয়েছিল? হুম। ঘরে ঢুকতেই ঝাঁপিয়ে পড়লো। কিছু উপহার নিয়ে এসেছিলাম, পেয়ে খুব খুশি হয়েছে। এসবের কি দরকার ছিল ভাইয়া? আমার একটা মাত্র বোনের সন্তান, আমার ভাগ্নি, উপহার ছাড়া কিভাবে দেখি ওদের? বলে হেসে উঠল। মায়া জোরপূর্বক হাসে। আহির রেলিং এর পাশে ঘেসে দাঁড়ালো। ঘুরে ফিরে রাজ্যের শীতলতা এসে পড়লো যেন ধরণীতে। আহির শালটা জড়িয়ে ধরলো, বলল, দেখতে দেখতে 60টি বছর কেটে গেল। সময় খুব দ্রুত গড়িয়ে যায়, যেন সন্ধান আমার পূর্বে দিনের আগমন। বাক্য বলে থামলো সে। মায়ের দিকে ঘুরে তাকালো, তার চোখের জল চিকচিক করছে। আহির সেই জলটুকু দেখলো, বলল, আজও চোখে জল ফেলছো? এই জল বোধহয় চিরদিন গড়াবে। আমি কি অপরাধ করেছিলাম? আজও সেই অপরাধের ব্যাখ্যা খুঁজে পাই না। কতই না খোঁজার চেষ্টা করলাম, পেলাম আর কই। আসবে বলে বলে চলে গেল, এলো না। সন্তান আমার পর কল করবে, কত কলই তো আসে, কই তার কল তো আর আসে না। আমার সন্তান দুটো কি সারা জীবন এতিমের পরিচয় নিয়ে থাকবে? ওরা কেন আজ ওদের বাবা সম্পর্কে জানতে পারছে না? কেন আমি বলতে পারছি না? সেদিন এক প্রতিবেশী এতিম বলে সম্বোধন করেছিল বলে বাপ ফেলে রেখে গেছে যে সন্তান, সে তো এতিমই। আর মা মরে গেল এতিম। মায়ের ফেলে করে কেঁদে উঠল। আহির দুঃখ বিচরণ করলো যেন মায়ের কান্না দেখে। বোন বলে ডেকেছে যে, চোখের সামনে বোনকে কাঁদতে দেখলে ভাইয়ের ভালো লাগে বুঝি? কিন্তু এখানে একটা দেওয়াল, রক্তের ভাই নয় বলে আজ তার চোখের জলটুকু মুছে দিতে পারে না সে। এভাবে কেঁদো না, বাচ্চারা দেখবে, ওদের কষ্ট হবে। মায়া ঘরের দিকে একবার তাকালো। মাহির এবং ফারিয়ান আহিরের আনা খেলনাগুলো নিয়ে খেলা করছে। মাহির ফাঁকে ফাঁকে তার সাইলেন্ট ম্যানার বইটি খুলে গভীর মনোযোগ দিয়ে অক্ষরগুলো দেখছে। মাহির মুখ খুব গল্প শুনতে পছন্দ করে। দ্য সাইলেন্ট ম্যানর অসমাপ্ত এবং সমাপ্ত, বইয়ের গল্পটা বাস্তব অবাস্তব সবই মিলে। মনে করে ফারিয়ান না বুঝি কবার হেসে উঠেছে, কিন্তু মাহির বারবার জিজ্ঞেস করছে, এসব কি বাস্তবে হয়েছে মা? মায়া জবাবে হ্যাঁ বলেছিল। এরপর নিস্তবতা আবার বিরাজ করে। আহির ঘরের ভেতর এলো। মায়া বইটি বাচ্চাদের হাত থেকে নিয়ে রেখে দেয়। আহিরকে দেখে আপাতত আর কিছু খুঁজে না পেয়ে বাচ্চারা মামা মামা বলে মাতিয়ে রাখলো আহিরকে। আহির ওদের পাশে বসে বেশ আদর করতে থাকে। মায়া বিছানা থেকে খেলনাগুলো সরাতে সরাতে আহিরকে লক্ষ্য করে বলল, প্রকাশনা কেমন চলছে? বেশ ভালো। গোয়েন্দাগিরি ছেড়ে প্রকাশনাতে এসে যেন নতুন নতুন জীবনের সাথে পরিচিত হচ্ছি। কোন বইটা ভালো চলেছে? দ্য সাইলেন্ট ম্যানরের অসমাপ্ত কাহিনী, যিনি সমাপ্ত করেছে সেই লেখিকার বইটি, অর্থাৎ দ্য সাইলেন্ট ম্যানর 2য় খণ্ড, লেখিকা মায়া। মায়ের হাত দুটো থেমে যায় পাথরের মতো। উদ্বিগ্ন হয়ে তাকায় আহিরের দিকে, পরক্ষণে দৃষ্টি সরিয়ে ফেলে। খেলনাগুলো নিয়ে একটা বক্সের কাছে এগোলো, ভাবে সেই দিনের কথা। মীর চলে যাওয়ার পর কত রাত সে নির্ঘুম কাটিয়েছে, নীরব নিভৃতে কেঁদে উদাসীনভাবে ভুগেছে। ঠিক সেই সময়ে হাতে তুলে নিয়েছিল একটি কলম, লিখতে শুরু করেছিল সুফিয়ান হায়দার ও ফারদিনার শেষ পরিণতি থেকে শুরু করে মীর হায়দার এবং তাদের জীবনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো। অবশেষে সে সম্পূর্ণ করেছিল অসম্পূর্ণ বইকে। আহির
তখন কলকাতায় ফিরে প্রকাশনী দাঁড় করিয়েছিল, আর তখন প্রকাশনী বই ছিল দ্য সাইলেন্ট ম্যানর দ্বিতীয় খণ্ড, যাকে বলা হয় সমাপ্ত খণ্ড। আহির বলল, এভাবে নিজেকে একটু একটু করে শেষ করে দিও না মায়া। নিজের সন্তান দুটো নিজের সন্তান দুটোকে নিয়ে একটু ভাবো। ওদের দিকে তাকালে যেন মীরকে দেখতে পাই। মাহির ঠিক ওর বাবার মতো হয়েছে, সেই চোখ, সেই নাক, সেই চঞ্চলতা। এদের জন্যই বেঁচে আছি ভাইয়া। মাহির ও ফারিয়ান ছোটাছুটি খেলতে খেলতে বৈঠকখানায় চলে আসে। আহির ওদের দিকে চেয়ে বলল, মীরের স্মৃতি যেন ওরা। কিন্তু দুর্ভাগ্য আমার, দেখো গৌরী সেই চলে গেল আর দেখা দিল না, জানিও না কোথায় আছে, কেমন আছে। মীর অন্তত যাওয়ার আগে বলে গিয়েছিল ফিরে আসবে বলে, আশ্বাস দিয়েছে। আজ হোক বা কাল আসতেও পারে। মায়া চাপা কণ্ঠে হেসে বলল, হয়তো দ্বিতীয় বিয়ে করে সংসার করছে। আহির গাল বাঁকিয়ে হেসে বলল, না, মীর নিজেকে কোরবান করবে কিন্তু তোমাকে ঠকাবে না। ওর ভালোবাসা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। মায়া জানালার পাশে গিয়ে বসলো, বলল, তবে রাফেদ ভাই থাইল্যান্ডে গিয়ে তাদের বাড়িতে কেন তালাবদ্ধ পেল? বেনহো থেকে তারা কোথায় গেছে, আর কেনই বা গেছেন? শুনেছি তার বাবার একটা কেসে লকআপে গিয়েছিল। তিনি ছাড়া পাওয়ার পর তারা বেনহো থেকে কোথাও চলে গেছে। কিন্তু কেন? কেন আমাকে ছেড়ে চলে গেল? কেন আজ আমার বাচ্চারা বাবাকে বাবা বলে ডাকতে পারছে না? এত কেনর জবাব আমি কই পাবো ভাইয়া? আহির মায়ের পেছনে গিয়ে দাঁড়ালো। আমি গৌরীকে হারিয়েছি, কষ্ট হচ্ছে। রাফিদ মোহনীকে হারিয়েছে, মেনে না নিলেও নিতে হচ্ছে। কিন্তু তুমি সব পেয়েও পূর্ণতার ছোঁয়া পেয়েছ। পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে শেষ হিসেবে অসমাপ্ত রয়ে গেছে তোমাদের সংসার। কথাগুলো বলে তোমার কষ্টগুলো বাড়িয়ে দিচ্ছে হয়তো, তবু বলতে ইচ্ছে করছে, কি হবে আর অতীতের মাঝে পড়ে থেকে? ফিরে আসো, সন্তানকে ঘিরে বাঁচো, একটু হাসো। যদি সে ফিরে আসা হয় তবে নিশ্চয়ই ফিরে আসবে। সে ফিরে আসবে, আমার বিশ্বাস। হয় যেন তাই। আহির বৈঠকখানে আসলো। মাহির এবং ফারিয়ান আমজাদ এর দাড়ি ধরে টানছে। আমজাদ চৌধুরী দুই নাতিকে দুদিকে জড়িয়ে ধরে রেখেছেন। ফারিয়ান নানাকে দেখতে পেলেই শুধু মাহিরকে নিয়ে অভিযোগ করে। মাহির বিকালের দিকে মেরেছিল ওকে খেলনায় ভাগাভাগি করতে গিয়ে। এখন নালিশ করছে ফারিয়ান। মায়ের ফারিয়ানের কথাগুলো শুনে দূরে গিয়ে দাঁড়ায়, দু কোমরে হাত দিল। রাগ করেছে সে। নানার দিকে চেয়ে চেঁচিয়ে বলল, আমি ওকে মারিনি, ও মিথ্যা কথা বলছে। আমজাদ মাহিরকে লক্ষ্য করে বলল, অপরাধ করলে স্বীকার করতে হয়। বলেই ফারিয়ানকে কোলের ভেতর নিল। মাহির বলল, আমি মাহির মিথ্যা বলি না। বলি দৌড়ে দোতলায় চলে যায়। মায়া শুনল মাহিরের কথা, সেই তেজ, সেই কথা, সেই ভঙ্গিমা, যা সবকিছু মীরের ছিল। মীরও সেই বলেছিল, আমি মিথ্যা বলি না, আমি ফিরে আসব। আসেনি। আমজাদ চৌধুরী মায়ার মুখের দিকে তাকালো। তার কষ্ট হয় মেয়েকে দেখলে। সেদিন মীর থাইল্যান্ডে চলে যাওয়ার পর যখন খোঁজ পাওয়া গেল না, তিনিও দ্বিতীয়বার তখনও খোঁজ পাঠায়, কিন্তু কোনো হদিস মেলেনি মীরের। থমাসনের জয়ন্তন বেগম বেঁচে নেই। 1954 সালে প্রথম দিকে মারা যান। তৃষ্ণার বিয়ে হয়েছে কলকাতা শহরেও শ্বশুরবাড়ি। শাহানা বেগম গেছেন গতকাল মেয়ের শ্বশুরবাড়ি। শালুক বেশ কিছুদিন ধরেই অসুস্থ। সোফার অপর পাশে বসে তসবি পড়ছে। পড়তে পড়তে দুধনাতে ঝগড়া দেখছে। মাহিরকে দেখেছিল প্রচণ্ড প্রাণবন ভরে, বাবার মতো হয়েছে। ঘুরে তাকায় মেয়ের দিকেও, চুলগুলো খোপা করে, চোখে চশমা। মাইগ্রেনের সমস্যা বেশি হয়েছে মায়ার। চোখের নিচে হালকা কালো দাগও হয়েছে, শরীরের কিছুটা রোগা। মা হিসেবে এমন দৃশ্য দেখতে যেন হৃদয়ে বাঁধে তার। মায়া চেয়েছিল শহরে গিয়ে থাকবে, শালুক যেতে দেয়নি। এখানে সবাই আছে, শহরে সে একা থাকবে নীরবে, নিস্তব্ধতায়, ভেবে বাধা দেয় সেদিন মায়াকে। আহির আমজাদ বসে প্রকাশনী নিয়ে কথা বলছে। রাফি তো তাদের সাথে যোগাযোগ করেছে। মায়া ফারিয়ানকে নিয়ে চলে যায় ঘরে। মেয়ের মাথায় তার মতো করে চুল হবে ভাবছে। মায়া ফারিয়ানের কথায় তার মাথার চুলগুলো বেঁধে দিতে থাকলো। ফারিয়ান আয়নার সামনে প্রতিবিম্ব দেখে বলে, মা তুমি বাবার কাছে আমাদের নিয়ে যাবে না? মায়া ওর চুলগুলো বেনুনির করে প্রসঙ্গ পাল্টে দিল। নিত্যদিনে একই প্রশ্ন। কি জবাব দিবে সে? আর কত মিথ্যা বলবে? এমন প্রশ্ন যে তাকে নাড়িয়ে তোলে ভেতর থেকে। নীরবে কতই না চোখে জল ছাড়ে। সমুদ্রের নোনা জল যেমন সবটুকু তার জন্য বরাদ্দ ছিল বলেই তার কাছে এত কান্না করতে হয়। বুলবুল আসে তার ঘরে। সন্ধ্যার পর বাচ্চাদের জন্য নাস্তা খাওয়া হয়নি। বুলবুল কিছু
ছিল না। সবাই বাজার থেকে ফিরে এসে ওদের জন্য নাস্তা বানিয়েছে। আদর করে কাছে ডেকে ওদের নাস্তা দিল। মায়া ক্যালেন্ডারের সামনে গিয়ে দাঁড়ালো। 1959 সাল ডিসেম্বরের 30 সময়ে দাঁড়িয়ে আছে সে। আর দুদিন পর তার আর মীরের বিবাহ বার্ষিকী। দেখতে দেখতে কিভাবে পার হয়ে গেল। গত 7 বছর ধরে প্রতিটি বিবাহ বার্ষিকীর দিন সে উৎসুক হয়ে পথের বাঁকে চেয়ে থাকে। এই বুঝি মীর ফিরে আসবে। টেলিফোনে রিং বেজে উঠবে। রিসিভার তুলতেই বোধহয় অপর প্রান্ত থেকে মীরের ধীর কণ্ঠ ভেসে আসবে। কিন্তু তার হয় না, শব্দ আর আসে না। মায়া বাচ্চাদের দিকে একবার তাকিয়ে ঘর থেকে বের হয়ে ছাদে গেল। খণ্ডিত একখানা চাঁদ উঠেছে। আকাশের দিকে তাকিয়ে থাকে মায়া। মীর নামক মানুষটির সঙ্গে আজ সঙ্গ নেই তার। তবুও ভাবে এক আকাশের নিচে দুজন দু প্রান্তে বসবাস। সে কেমন আছে খুব জানতে ইচ্ছে করে। কোথায় আছে? মায়াকে মনে পড়ছে তো, নাকি সব ভুলে স্বার্থপর হয়ে বেঁচে আছে? মায়া কিভাবে সেই স্বার্থপর ভেবে নিজেকে আটকে উঠল। তার স্বামীর সাথে সে স্বার্থপরতার শব্দটা যেন খুবই বেমানান মনে করলো। গা সোজা করে তাকায় সরু চোখ সোজার দিকে। যতদূর চোখ যায় শুধু দূরে নিস্তব্ধ অন্ধকার। কোথাও কোথাও গাছের ডাল ফাঁক দিয়ে চাঁদের আলো আসছে। গ্রামের কিছু মুরব্বীর হাতে টর্চ নিয়ে দল বেঁধে কোথাও যাচ্ছে। কেউ কেউ যাচ্ছে চৌরঙ্গি হাট বাজারে। বাজারে একটা টেলিফোন এসেছে। সেখান থেকে দূরে আত্মীয় স্বজন আপনজনের সাথে সবাই কথা বলে। আর এই কথা বলার উত্তম সুযোগ যেন এখনই। আলিমনগর আগে থেকে অনেকটা উন্নত হয়েছে। কেবল থমকে গেছে চৌধুরী বাড়ি। সেই সাথে আছে নীরবতা, চঞ্চলতা, এক মায়াবতী। আহির আসে ছাদে সিগারেট খাওয়ার জন্য। এসে মায়াকে দেখে আড়ালে সিগারেট ফেলে দেয়। মায়াকে একা সময় কাটাতে দিবে ভেবে আবারও চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মায়া দেখে ফেললো। সে ডাকে আহিরকে। আহির পাশ ফিরে দাঁড়ালো। মায়াকে বলল, বাক্যগ্রন্থ প্রকাশক করছে। আপনিও তো লিখেছেন, একটা কবিতা শোনান। একটা কবিতা লিখেছি। নাম কি কবিতার? অপেক্ষা। শোনান। আহির সুরেলা কণ্ঠে বলল কবিতাটি। আমি অপেক্ষা করি ঘড়ির কাঁটার শব্দের ভেতর, যেখানে প্রতিটি টিকটিক শব্দে তোমার নাম উচ্চারণ করে। অপেক্ষা মানে শুধু থেমে থাকা না, অপেক্ষা মানে নিজের ভেতরের প্রতিদিন একটু একটু করে ভেঙে ফেলা। জানালার পাশে বসে আলো নিভে যেতে দেখি তোমার আসার কথা ভেবে। অন্ধকারটাই আপন ভাবি। সবাই বলে এত অপেক্ষা করো না, কিন্তু কেউ জানে না এই অপেক্ষার মাঝে আমি এখনো তোমাকে বাঁচিয়ে রেখেছি। যদি একদিন আসো, হয়তো আমাকে আগের মতো পাবে না, তবুও এই অপেক্ষা আমার সবচেয়ে গভীর ভালোবাসা হয়ে তোমার দিকেই তাকিয়ে থাকবে, এক পুড়ে যাওয়া হৃদয়ে শুধু অক্ষত হয়ে। মায়া দীর্ঘ নিঃশ্বাস টেনে ফেলে বলল, অপেক্ষা আমরা মৃত নই, বরং জীবন্ত মানুষের জন্য করতে করতে একসময় আমরাই মরে যাই। যত অপেক্ষার প্রহর শেষ হয় না, কিছু অপেক্ষা মানুষকে বদলে দেয় না। অপেক্ষা করতে করতে আমরা মানুষটার চেয়েও তার স্মৃতিটাকেই বেশি ভালোবাসতে শিখি। যার জন্য অপেক্ষা করি সে না এলেও অপেক্ষাটা থেকে যায়। অপেক্ষা হলো ভালোবাসার নীরব প্রকাশ, এক নীরব মৃত্যু। দেহের মৃত্যু সবাই দেখে, কিন্তু যদি প্রিয় মানুষগুলো আত্মার মৃত্যুর যন্ত্রণা দেখত, তবে ছেড়ে যাওয়ার আগে বোধহয় একটাবার ভেবে নিত। সমাপ্তির প্রথম অংশ। সময়টা ছিল 1970 সাল। রাত ছিল অস্বাভাবিক নীরব। চারপাশে সঙ্গী ছিল চাঁদের আলো। একটা শিমুল গাছ। শিমুল গাছটির স্পর্শে আলগোছে বসেছিল এক ছদ্মবেশী রাখাল বাঁশিওয়ালা, সুফিয়ান হায়দার। হায়দার বংশের একটিমাত্রই নক্ষত্র, শ্যামবর্ণের ঘেরোয়া এক সুদর্শন পুরুষ, যার রাজ্য জুড়ে ছিল রাজস্ব, অসমাপ্ত বাণী, অসমাপ্ত প্রেম। সেই রাতে রাখাল জমিদার কন্যাকে আকৃষ্ট করে তার বাঁশির সুরে, মুগ্ধকর সুরে ছুটে এসেছিল ফারদিনা সেদিন। কিন্তু রাখাল বাঁশিওয়ালা ছিলেন প্রতিশোধের নেশায় মোড়ানো এক মানব। কিন্তু কে জানতো রাখাল সেদিন জমিদার কন্যার রূপে মুগ্ধ হয়েছে। রাখাল বাঁশিওয়ালা সুফিয়ান হায়দারকে দেখে সেদিন জমিদার কন্যা ফারদিনাও প্রেমে পড়ে। সময় গড়াতে গড়াতে এক পর্যায়ে শুরু হয় তাদের প্রেম কাহিনী। জমিদার কন্যার স্বপ্নের সাম্রাজ্য ছিল একটি ক্ষুদ্র সংসার। রাখাল বাঁশিওয়ালা আর সেই গর্বে সেই সংসার, কিন্তু ভাগ্য আর সেই সুযোগ দিল কই।
তাদের মাঝে বাধা হলো তালুকদার বংশের নরখাদক পাষাণ সন্তানগুলো, যাদের মস্তিষ্ক ছিঁড়ে ছিল কুসংস্কার। কত মানুষ ধরে ধরে বেঁধে বাঘের খাদ্য বানিয়েছে। একসময় বোনকে বাঁচাতে শিশুদের রক্ত সংগ্রহ করে খালি করেছে অপর মায়ের বুক। পাষাণ খেয়াল ফেঁসে যায় সুফিয়ান হায়দার, চক্রে পা পিছলে পড়ে যায় ফারদিনার। একটি গ্রাম, একটি ব্রিটিশ দল, একটি ভয়ঙ্কর ডিল পরিবর্তন করে দেয় সুফিয়ান হায়দারের জীবন। ধ্বংস করে ফারদিনা ও তার ভালোবাসার বন্ধন। পূর্ণতার ছোঁয়া পেতে পেতে ফারদিনা মৃত্যুবরণ করে তার প্রিয় মানুষটার হাতে, সুফিয়ান হায়দার। এবং সেদিন বুক কেঁপেছিল, তার হাত কেঁপেছিল, হৃদয়টা ভেঙে চুরমার হয়েছিল, সমুদ্রে আছড়ে পড়েছিল পাথরের ওপর। সেই দিন নিজ হাতে ফারদিনাকে মেরেছিল সে। একটি গ্রাম আর কত শত গ্রামবাসীকে বাঁচাতে কোরবান দিয়েছিল সেদিন সে নিজের ভালোবাসাকে। কিন্তু কে জানতো তার ভালোবাসার মানুষটি বেঁচে আছে, সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখেছে। অথচ সে মরেছে টুকরে টুকরে। একটি ভুলের কারণে শেষ হয় নব বংশ, ধ্বংস হয় হায়দার বংশ। আলিমনগর থেকে হারিয়ে যায় তালুকদার বংশের সন্তানরা। একতরফা ভালোবাসায় আমজাদ নুবরেক বাকি জীবনটা কাটিয়ে দিয়েছে। একতরফা ভালোবেসে হেলেনা বেঁচেছিল মৃত্যুর স্বাদ নিয়ে। ফারদিনা মর্মত্ত অবস্থা নিয়ে ফিরে এসে প্রথমে খুঁজেছিল তার ভালোবাসা সুফিয়ান হায়দারকে। পায়নি, কিভাবে পাবে? বেঁচে ছিল না যে। গুলিবদ্ধ হয়ে মানুষটি মারা যায়, দুনিয়ার মায়া ত্যাগ করেছিল। আর ফারদিনা বেঁচে ছিল, তার রয়ে যাওয়া স্মৃতিগুলো আঁকড়ে ধরে নিজের সন্তানকে ঘিরে। অমর ছদ্মবেশী রাখাল বাসিওয়ালা হাতের ছোঁয়ায় তৈরি হয়েছিল একটি বই, দ্য সাইলেন্ট ম্যানর। সে কি জানতো বইটি অসম্পূর্ণ রয়ে যাবে? তাকদীর তাকে বইটি সম্পূর্ণ করতে দিল না যে। সে সাজিয়েছিল বইটি নিজের সবটুকু আবেগ দিয়ে, লিখেছিল না হওয়া মানুষটিকে ঘিরে। সবশেষে বইটি প্রকাশিত হয়। বইটি ঘিরে শত শত মানুষের একটি প্রশ্ন, সুফিয়ান হায়দার শেষে কি বলে যেতে চেয়েছিল? কি ছিল তার মনের মধ্যখানে লুকায়িত এমন কি বাক্য যা তিনি ব্যতীত কেউ জানত না? আগাম দিনেও কি সেই অপ্রকাশিত সত্যটা অপ্রকাশিত রয়ে যাবে? জেবুন্নেসা বেগম, তিনি কেন তার স্বামীকে নিজের হাতে মেরেছিল তা আজও অজানা। হিংস্র প্রতিশোধে দগ্ধ দ্বন্দ্ব কুসংস্কার কখনো শান্তি বয়ে আনে না, বরং উপহার দেয় ধ্বংস। 1952 সালে শীতে ভেজা উদাস দুপুরে মায়া ছুটে যায় জঙ্গলে বাঁশি সুর পেয়ে। সেদিন তার প্রথম দেখা হয় মীর জাফর উর্ফে মীর হায়দারের সাথে। বেঁচে থেকে মৃত্যুস্বাদ গ্রহণ করার সময়টা যেন ঠিক সেই দিন থেকে শুরু হয়েছিল। বেদনা, হাহাকার, আর্তনাদ সব যেন শুরু হয়েছিল সেই জঙ্গলের মধ্য থেকেই। বাবার মুখে এক মায়াবতীর বর্ণনা শুনে ব্যাকুল হয়েছিল মীর। জানতে পারে সেই মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে তার। অতঃপর ছুটে আসে থাইল্যান্ডের রাজ্য থেকে ভারতে, দেশের মাটিতে হাজারো বাধা বিপত্তি পার করে পূর্ণতায় মিলেছিল তাদের। কিন্তু সেই পূর্ণতা মিল হয়নি। তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায় নব শেহজাদা। অপহরণ করে মীরকে, বিষপান করিয়ে মেরে ফেলে তার যমজ ভাই নীরকে। ভালোবাসা দ্বন্দ্ব হিংসে সেদিন নব শেহজাদাকে জড়িয়েছিল, অত্যাচার করেছিল অমানবিকভাবে মীরকে। তবু শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পারে, মায়াকে দিয়ে দেয় তার কাছে। মায়াকে দেওয়া তার প্রথম এবং শেষ চিঠির মাধ্যমে। কে জানে সেই চিঠিতে কি ছিল? শত বাধা পেরিয়ে সেদিন মীর জাফর উর্ফে হায়দার বংশের বংশধর ছুটে আসে মায়াবতীর কাছে। বাকরুদ্ধ হয়ে যাওয়া নারীর কণ্ঠে ফের শব্দ ফিরে আসে। স্বামীর মৃত ভেবে নিজেকে তিলে তিলে শেষ করে দিয়ে পুনরায় হাসি মিলেছিল সেই দিন। কিন্তু সেই হাসি আর বেশি দিন স্থায়ী হয় না। এডওয়ার্ডের চক্রে পড়ে মীর ফিরে যায় থাইল্যান্ডে। এরপর আর ফিরে আসেনি সে। তার মায়াবতী যে আজও সন্ধ্যা নামার পর একটা কলের অপেক্ষায় বসে থাকে পথ চেয়ে। তার সন্তানরা চেয়ে বাবার অপেক্ষায় চেয়ে থাকে। দ্য সাইলেন্ট ম্যানর অসম্পূর্ণ বইটি অবশেষে সম্পূর্ণ করে প্রকাশিত করা হয়। প্রকাশক আহির মির্জা। নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়ে আহির মির্জা গোয়েন্দা নামক শব্দটি মুছে ফেলে নিজের নামের অংশ থেকে আজ সে পচে আছে তাকে ফেলে রেখে যাওয়া মানুষটির জন্য। সব হারিয়ে আহির মির্জা শূন্য শূন্য প্রতীকের মতো সেও অন্ধকার পথে চেয়ে রয়েছে।
1959 সালের 1 জানুয়ারি। দিনটি প্রতিদিনের মতোই শুরু হয়। একাকিত্ব আর ছায়ামূর্তির চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে। তৃষ্ণা গতরাতে ট্রেনে উঠেছে। পথে সাথে তার মা ছিলেন। আজকের দিনে মায়াকে তৃষ্ণা শুভেচ্ছা জানায়, তাই গতকালও চলে এসেছে। ছোটবেলা থেকে মায়াকে চাচাতো বোন নয়, বরং নিজের মায়ের পেটের বোনের মতোই দেখেছে। সারাদিন মরার মতো পড়ে থাকে মায়া। এই দৃশ্য তার কোনো মতেই ভালো লাগে না। অনেকবার বলেছে শহরে চল, আমাদের সাথে থাকবি। মায়া প্রথমত রাজি হলেও পরে আর যেতে চাইল না। বলে উনি যদি বাড়ি ফিরে এসে আমাকে না দেখেন তবে যে কষ্ট পাবেন। ওনাকে দেওয়া টেলিফোন নাম্বার আমাদের, কল করলে এই নাম্বারেই করবে। যদি কল দিয়ে আমাকে না পায়। মায়া মুখ দিয়ে সেদিন একটি কথা শুনে তৃষ্ণা খুব কেঁদেছিল। তবুও ওই কথার বিপরীতে কোনো জবাব দিতে পারেনি, কোনো শব্দ করতে পারেনি। মাহির ও ফারিয়ান তৃষ্ণার সাথে খেলা করছিল উঠানে। মায়া দূরে থেকে দাঁড়িয়ে দেখছে আর মৃদু হাসছে। তার সন্তান দুটো সারা জীবন এভাবেই হেসে যাক, তার এই প্রার্থনা। তার মতন ভাগ্য যাতে ওদের না হয়। মনে মনে হেন প্রার্থনা শেষে ঘরে প্রবেশ করলো। আহির এবং রাফিদ বসার ঘরে বসেছিল। শালুক বেবন পায়ের ওপর পা দিয়ে শান্ত পায়ে শক্তটা করে লোভ পরে রেখেছে। মায়াকে বললেন, আমার জন্য একটু সরিষার তেল গরম করে নিয়ে আয়, এরপর পায়ে মালিশ করে দে। মায়া মাথা কাত করে সম্মতি জানিয়ে রান্নাঘরে চলে গেল। রান্নাঘর থেকে চৌহাঙ্গি হাটের রাস্তাটা দেখা যায়। মায়া উকি দেয় সেদিক পানে। আসছে না নতুন কেউ, নতুন গাড়ি নিয়ে কেউ প্রবেশ করছে না। অগ্নিলের মতো অশ্ব নিয়ে কেউ ছুটে আসছে না আর। মায়া শালুকের হাতে পায়ে তেল মালিশ করছে। শালুক মেয়ের দিকে তাকিয়ে বলল, আজকে তোর বিয়ে 7 বছর পূর্ণ হলো। ভাবতে অবাক হচ্ছি, আমার সেই ছোট্ট মায়া কত বড় হয়ে গিয়েছে, মা হয়েছে, 2 সন্তানের জননী। দোয়া করি যেন আদর্শ মা হতে পারিস। মা, উনি ফিরে আসুক, সে দোয়া করলে না? শালুক থম মেরে গেল, অসহায়ের মতো তাকালো ঘুরে মেয়ের দিকে। মায়ের গাল ছুঁয়ে বলল, সবসময় দোয়া করি মা, যেন তোর মুখে হাসিটা সারাটা জীবন জন্য ফিরে আসে। মীর যেন ফিরে আসে। আমার মন বলছে উনি ফিরে আসবে, বলল মায়া খুব আত্মবিশ্বাসের সাথে। শালুক অন্যদিকে চোখ সরালো। তিনি কিছু ভাবছেন, তার ভাবনার জগৎ মীরকে নিয়ে। মায়া শালুকের অভিব্যক্তি দেখে বলল, কি ভাবছো মা? কিছু না। শালুকের কণ্ঠ ভাঙা, বলল মা। শালুক সময় নিলেন, বললেন, মীর বেঁচে আছে তো? কোনো দুর্ঘটনার কারণে যদি? এখানে এসে শালুক থেমে যায়। মায়ের চোখ জোড়া ফুলে উঠেছে, টলমল করছে, বুকের ভেতর এক প্রকার বিস্ফোরিত সৃষ্টি হয়েছে। বলো না মা, উনি যেখানে আছে ঠিক আছে, হয়তো ফিরে আসবে। ফিরুক আমি চাই, কিন্তু তুই ধরে নে আর ফিরে আসবে না। গত 7 বছর ধরে অপেক্ষা করে শেষ করছিস নিজেকে, এবার একটু সামলা নিজেকে। মায়া হেসে বলল, নিজেকে সামলে নিয়েছি তো মা, কিন্তু তার জন্য অপেক্ষা করেই যাব। ভালোবাসার বিপরীত শব্দ যেন অপেক্ষা। সে অপেক্ষায় রইলাম আমি। ফিরে আসবে আমার জন্য, আমাদের সন্তানের জন্য। আমি প্রতিনিয়ত বলি, মাহির, ফারিয়ান যেন তাদের বাবাকে একবার হলেও নিজের চোখে দেখতে পায়, বাবা বলে জড়িয়ে ধরতে পারে। তোমার দোয়া বিফলে যাবে না। মায়া তেলটা নিয়ে উঠে দাঁড়াতেই নবাব শেহজাদা হাজির হয়। নবাব শেহজাদা নিজেকে আত্মসমর্পণ করেছে চৌধুরী পরিবারের কাছে, ক্ষমা চেয়েছিল সবার কাছে। শালুক, আমজাদ এবং মায়া সেদিন তাকেও ক্ষমা করে দেয়। এরপর থেকে মাঝে সাঝে আসে চৌধুরী বাড়িতে মায়ের ফারিয়ানের সাথে দেখা করতে, কখনো কখনো খুনসুটি করে। তার হাতে একটা ফুলের তোড়া। শেহজাদা শালুককে সালাম দিল। মায়া কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেল। সেখানে তেলটা রেখে উঠানে বাচ্চাদের কাছে যেতে গেল। শেহজাদা তার পিছু পিছু গিয়ে দাঁড়ালো। মায়া তার সম্মুখে এসে বলল, আমার প্রতি বিবাহবার্ষিকীতে এসে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, কিন্তু কেন? ওই দিনটা কি তোমার জন্য বিশেষ দিন? বলে তোড়াটা তার দিকে বাড়িয়ে দিল। মায়া ধন্যবাদ জানালো। মাহির এসে ফুলের তোড়াটা নিয়ে খেলতে শুরু করলো। শেহজাদার দিকে চেয়ে উসখুস করতে করতে বলল, একটা কথা বলুন তো। বলুন। বলার ছিল, বলুন। আমি সব সময় চাই মীর ফিরে আসুক, এরপর একদিন এই বিষয়ে রাফিদের সাথে কথা বলি। রাফিদ আমার কথা মতো থাইল্যান্ডে পাড়ি জমায়, কিন্তু রাফিদ জানতে পারে মীর ওরা আর বেন হতে থাকে না এবং
কি ওদের কোম্পানিও রেজিস্টার সিল দেওয়া হয়েছে। আশেপাশে প্রতিবেশী কোম্পানি অন্যদের থেকে খোঁজ নিলাম, আর তারা কেউ মীরের হদিস দিতে পারলো না। জানি না কোথায়, কিন্তু ওর এত বছর পরেও যখন আর ফিরে আসেনি, বোধহয় আর ফিরে আসবে। থেমে ঢোক গিলে বলল, আমি তোমাকে ভালোবাসি মায়া, আজও। কিন্তু তোমাকে চেয়ে আর নিজের কষ্ট দিতে চাচ্ছি না। শুধু একটাই প্রার্থনা করি, সৃষ্টিকর্তা যেন তোমার সব প্রার্থনা কবুল করে, তোমার মেয়েকে ফিরিয়ে দেয় তোমার কাছে। এটাই আমার শেষ চাওয়া। আর আজকের পর আমি আর কোনোদিনও তোমার সামনে আসবো না। এই এখা- এই দেখাই তোমার সাথে আমার শেষ দেখা। চোখ ভেজা শেহজাদার মাটিতে দৃষ্টি নিবদ্ধ শেষে বলল, ভালো থেকো আমার না হওয়া ভালোবাসা। বলে শেহজাদা এক পা দুপা করে পিছু সরে। এরপর দিক বদলে চলে যায়, চোখে জল মুছতে মুছতে। বিড়বিড় করে একবার সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে বলল, মীর যদি বেঁচে থাকে আর যদি মায়ের হয়ে থাকে, তবে তুমি তাকে ফিরিয়ে দিও। দিন ফুরিয়ে রাতের আধা নেমে আসে ধরণীতে। বৃষ্টি বইছে বাইরে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। আলিমনগর শীতের হঠাৎ বৃষ্টি যেন আশ্চর্যের কিছু না, স্বাভাবিক বই কি। বাইরে নিশুতি পরিবেশ। ঘড়িতে সময়ে ঠিক রাত 11টা। তৃষ্ণা মায়াকে শুভেচ্ছা জানায়নি এখনো, মীর নেই। তবুও তৃষ্ণা মায়াকে একটু খানিক খুশি করার জন্য শুভেচ্ছা জানায়, আর বলে মীর ভাই ফিরে আসবে। মাহিন কথায় খুব খুশি হয়। মাহির ফারিয়ান ঘুমিয়ে পড়েছে। ফারিয়ান এখনো আদো ঘুমে নড়াচড়া করছে। মায়া ওর শিওরে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হাত বোলাতে বোলাতে বারবার তাকায় ঘড়ির দিকে। সময় বেড়ে 12টা ছুঁই ছুঁই। মায়া বিছানা থেকে উঠে বারান্দায় গেল। বাইরে অজানা কারো আগমন নেই। সে ঘরে ফিরে আসে, পায়চারি করতে শুরু করে। প্রতিদিনের অপেক্ষার চেয়ে প্রতি বিবাহবার্ষিকীর অপেক্ষা যেন মায়ের ভরসা একটু বেশি ধারালো। তার আত্মবিশ্বাস আজকের দিনে বেশি জোর থাকে। মীর বোধহয় ফিরে আসবে, নয়তো কল করবে। মায়া ঘুরে ফিরে টেলিফোনের আশেপাশে যায়, বেজে ওঠে না কল। মায়া দীর্ঘ শ্বাস ছেড়ে ঘড়ির দিকে ফের তাকায়। সময় 11টা 56। বিবাহবার্ষিকীর সময় এখনো শেষ নয়। মায়া আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। ঠিক সেই মুহূর্তে টেলিফোন বেজে ওঠে। মায়া হকচকে গেল, টেলিফোনের কাছে গিয়ে রিসিভার তুলে। হাতটা কাঁপছে, ওপাশ থেকে কোনো শব্দ এলো না। মায়া কাঁপা গলায় বাড়ালো, বলল, হ্যালো, কে? আমি। সমাপ্ত। দ্য সাইলেন্ট ম্যানর বইয়ের অসম্পূর্ণ মানে গল্পটা হচ্ছে এখানেই শেষ। এখন আমি যেটা পড়ছি এটা হচ্ছে লেখিকার নোটস। কি দারুণ একটা জায়গায় গল্পটা শেষ করলো। ওই যে হুমায়ুন আহমেদের রাইটার আমার ঠিক মনে নেই, মেবি হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের যে অপেক্ষা গল্পটা, ওইটাও তেমনই ছিল। লাস্টে কে এলো আমরা আর জানি না। তেমন এখানে আমিটা কে? এটা কি মীর? এটাই হচ্ছে গল্পের আক্ষেপটা রয়ে গেল। তো যাই হোক, লেখিকার নোটসটা পড়ি, অনেক বড় নোটস দিছে। দ্য সাইলেন্ট ম্যানর বইয়ের অসম্পূর্ণ এবং সম্পূর্ণ বইয়ের কাহিনী পুনরায় সংক্ষেপে তুলে ধরা হয়েছে। আর দ্য সাইলেন্ট ম্যানর উপন্যাসটি পুরোটাই ছিল একটি ফ্ল্যাশব্যাক মোড়ানো। মায়া দ্য সাইলেন্ট ম্যানর বই প্রথম এবং দ্বিতীয় খণ্ডের কাহিনী তার সন্তানদের পড়ে শোনাচ্ছিল, অর্থাৎ পুরোটাই ছিল 7 বছর আগের এবং রাখাল বাসিওয়ালার ফ্ল্যাশব্যাকের কাহিনী। তোমাদের বোঝার স্বার্থে বললাম, আমার লেখনী, আমার গল্পের বিষয়বস্তু যাদের সাথে মিলেনি তাদের নিয়ে আলাদা করে কিছু বলার সুযোগ নেই। শুধু বোঝালাম, কুসংস্কার, প্রতিশোধ, একটা ভুল কখনো আমাদের জীবনকে সুন্দর করে না। উপন্যাস কাল্পনিক, আমার হারানো কল্পনার রাজ্য। আশা করি তোমরা জানো সবাই। দ্য সাইলেন্ট ম্যানর বইটি নবকথক থেকে আসবে ইনশাল্লাহ। বইয়ের এই 7 বছরের পূর্বে মীর জাফর শোন ওরফে মীর হায়দার এর সাথে কি ঘটেছিল তা তুলে ধরতে পারি। রেখে দেওয়া রহস্যের উন্মোচন হতে পারে। আর টেলিফোনের ওপাশে কে ছিল সেটাও বইয়ে থাকলেও থাকতে পারে। যদি বলো এই সমাপ্তির নাম কি, আমি বলবো অর্ধসমাপ্ত। শুরু থেকে এই পর্যন্ত যারা দ্য সাইলেন্ট ম্যানরের সাথে ছিলে সবাইকে আমার অশেষ ভালোবাসা। আমি কৃতজ্ঞ এত ভালোবাসার জন্য। দ্য সাইলেন্ট ম্যানর বইকে তোমরা এত ভালোবাসা দিয়েছো, তার জন্য পুনরায় আবারও ধন্যবাদ। দ্য সাইলেন্ট ম্যানরের শুরুর তারিখ 3/10/2025, শেষ 1/2/2026।
যারা শেষ পর্যন্ত ছিলে, স্মৃতির সাথে তোমাদের বক্তব্য রেখে দাও। সবাই ভালো থাকবে। দেখা হবে নতুন কোনো উপন্যাস নিয়ে ইনশাল্লাহ। মানে এখানে হচ্ছে গল্পে আমাদের কিছু অসম্পূর্ণ অংশ ছিল, যেমন মীরের সাথে থাইল্যান্ডে পরবর্তী কি হলো, যার জন্য মীর এই 7 বছর হচ্ছে আর ফিরে আসলো না। দ্বিতীয় টপিকস হচ্ছে এই যে ফোন কলটা যে আসলো, ফোনের ওই পাশে কে ছিল যে বলল আমি, এই অংশটাও বলছে লেখিকা যে এই দুইটা অংশ হয়তোবা লেখিকা বইয়ের পাতায় দিতে পারে। অতএব যারা বই কিনতে আগ্রহী, সামনে বইমেলা যেহেতু ফেব্রুয়ারি চলে আসছে, কি যেন বলে বাংলা একাডেমি, মূলত বাংলা একাডেমিতে বললেও মেলাটা হয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। আমার যাতায়াত আছে এই জন্য একটু জানি, যারা জানে না তাদের সুবিধার্থে বলে দিচ্ছি। তো এখান থেকে যদি বইটা নেন, নবকথক থেকে বইটি আসছে, তো হয়তো বা এই দুইটা রহস্যের উন্মোচন বইতে পাবেন। আর আরেকটা রহস্য এই গল্পের মধ্যে কিন্তু থেকে গেল, সেটা হচ্ছে ওই যে মীর শেষে কি বলতে চেয়েছিল। এই আর সরি, তিনটা না, রহস্য 4টা। মীর হচ্ছে শেষে মীর না, সুফিয়ান হায়দার শেষে মৃত্যুর আগে আসলে কি বলতে চেয়েছিল, এটা হয়তো বা বইও দিবে না, কারণ লেখিকা এটা বলে নাই। আর আরেকটা হচ্ছে যে পরবর্তী যে বাঁশিটা চুরি হলো, বাঁশিটা কে চুরি করলো, এবং মায়া যে সেদিন বাঁশি সুরে দৌড়াই গেল, তখন বাঁশিটা কে বাজাচ্ছিল। যদিও হচ্ছে কিছু কিছু জায়গায় আমরা পড়ে বুঝতে পারছিলাম যে হয়তো বা শেহজাদা বাজিয়েছে বা শেহজাদা বাঁশিটা চুরি করেছিল, কিন্তু গল্পের কোনো একটা জায়গায় কিন্তু বলা হয়েছে যে শেহজাদা সেই কাজটা করেনি। তাহলে সেই চোরটাকে যে বাঁশিটা চুরি করলো। আরেকটা রহস্য হচ্ছে সুফিয়ান হায়দার লাস্টে কি বলতে চেয়েছিল, এই দুইটা হয়তো আমাদের অজানায় থাকবে। আর যারা আমরা বইটা পড়বো বা সরাসরি বইটা হাতে নিব, তারা হয়তো বা জানতে পারবো যে ফোন কলটা কে করলো। আর আরেকটা হচ্ছে ওই পাশে থাইল্যান্ডে যাওয়ার পর মীরের সাথে কি এমন ঘটলো যে মীর আর ফিরে আসলো না। এই এই 4টা রহস্য এখন আমাদের অজানা রহস্যময় একটা উপন্যাস। আমার কাছে অনেক ভালো লাগছে, জানি না আপনাদের কেমন লেগেছে গল্পটা, অবশ্যই কমেন্টে বলবেন। আর অনেক রাত হওয়ার জন্য আমিও তো একটু ঘুমে পড়ছি, জানি না কেমন দিলাম। যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে। এখানে কিন্তু শেষ দ্য সাইলেন্ট ম্যানর, এক অসমাপ্ত কাহিনী।